হাই লার্নার্স, এর আগের দিন সোশ্যোলজির আমরা সামাজিক নিয়ন্ত্রণ বিষয়টি জেনেছি আগের ক্লাসে। আজকে আমরা সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন এজেন্সি বা মাধ্যমসমূহগুলো রয়েছে সেই বিষয়টি জানব। যে যে সামাজিক নিয়ন্ত্রণকে কিভাবে আমরা সমাজকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তার যে এজেন্সি বা মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোকে বিশেষত দুটি ভাগে ভাগ করা যেতে পারছে। একটি হলো বিধিবদ্ধ মাধ্যম আর একটা হচ্ছে অবিধিবদ্ধ মাধ্যম। তো বিধিবদ্ধ মাধ্যমগুলির মধ্যে হচ্ছে একটি হচ্ছে আইন, শিক্ষা এবং বল প্রয়োগ ও চাপ সৃষ্টি। এই তিনটি মাধ্যম আমরা আজকে জানবো বিধিবদ্ধ মাধ্যমের। তো প্রথমত চলে যায় আইন। আইন হচ্ছে আধুনিক সমাজকে নিয়ন্ত্রণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম, যেরকম পুলিশ, কোর্ট। অর্থাৎ একটি সমাজকে পরিচালনা করতে গেলে কিছু আইন, রুলস বা রেগুলেশন প্রয়োজন। আইন ছাড়া কোনো সমাজে পরিচালনা করা সম্ভব হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যক্তিকে যেমন একদিকে আত্মনিয়ন্ত্রণে সাহায্য করে, তেমনি সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃতির যে নানাবিধ উপাদানগুলি ব্যক্তির মনে প্রবেশ করানো, যাতে করে ব্যক্তি কি হতে পারে, ন্যায়পরায়ণ হতে পারে, সৎ কর্তব্যপরায়ণ হতে পারে। এবং সুশিক্ষা দিলে ব্যক্তি সমাজের যে ভালো দিক বা সমাজ যে নিয়ম কানুন এবং সমাজের ভালো দিককে মেনে চলে সমাজ অনুযায়ী ক্রিয়া করা সামাজিকরণের একটি বড় ভূমিকা রয়েছে। 3 নম্বর রয়েছে বল প্রয়োগ ও চাপ সৃষ্টি। সামাজিক নিয়ন্ত্রণ যখন আইনিগতভাবে, অর্থাৎ আইনীয় যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর ভাবে সমাজকে যখন নিয়ন্ত্রণ করা যাবে না, তখন আমরা দেখতে পাই না, বিভিন্ন দাঙ্গা লাগলে কি হয়, তখন সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, বিভিন্ন লোকজন মারা যায়। তখন কি করে সরকার বল প্রয়োগ করে, অর্থাৎ সেখানে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সেই সমস্যা বা সেই দাঙ্গা হাঙ্গা যা রয়েছে সেটাকে কি করানোর চেষ্টা করে, সেটাকে কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাহলে 3টি আমরা দেখলাম। তারপরে আমরা দেখব অবিধিবদ্ধ মাধ্যম সমূহ। এখানে বেশি আছে। প্রথম হচ্ছে প্রথা। তোমরা জানো যে সব সমাজে কিছু না কিছু প্রথা রয়েছে বা সব পরিবারে কিছু প্রথা রয়েছে যেগুলো তোমাকে মেনে চলতে বাধ্য করে। তো প্রথা বলতে সমাজের দীর্ঘদিন ধরে লালিত পালিত, প্রতিষ্ঠিত, স্বীকৃতি, অনুমিত অভ্যাস, পরিণত এমন কিছু আচরণবিধি যা সমষ্টিবর্গ বা ব্যক্তিবর্গ অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে আবার কিছুটা বাধ্য হয়েও মেনে চলে। যেমন সতীদাহ, গঙ্গা সন্তান বিসর্জন, এগুলো আগেকার সময় ছিল। বর্তমানে এখন সেই প্রথাগুলো নেই। তবে এমন কিছু প্রথা রয়েছে যে প্রথাগুলো তোমাকে মেনে চলতে হয়। পরিবারে থাকলে কিছু দেখবে যে কিছু পুজো পরব হয়, কিছু প্রথা থাকে যেগুলো তোমাকে মেনে চলতে হয়। বা কেউ মারা গেলে তোমাকে সে রিলেটিভের মধ্যে কেউ মারা গেলে তার সে মৃত্যুর জন্য তোমাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হয় বা প্রথা পালন করতে হয়। তারপরে হচ্ছে লোকাচার। লোকাচার কথাটি প্রথম দিয়েছেন 1906 সালে অধ্যাপক সামনার তার বিখ্যাত গ্রন্থ ফোকোয়েজ থেকে। এবং এই ফোকোয়েজ গ্রন্থে তিনি লোকাচার শব্দটি প্রথম ব্যবহার করেন। তো ফোকোয়েজ হচ্ছে কিছু শীতল সামাজিক নিয়ম বিধি রয়েছে যা ব্যক্তিবর্গ লঙ্ঘন করলেও অপরাধ বলে গণ্য করা হয় না। হ্যাঁ, আমি লোকাচার বলতে এগুলো কিছু বেসিক
বেসিক নিয়মকানুন রয়েছে। বাড়িতে কেউ আসলো, তুমি চেয়ারে বসে আছো, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে তুমি বাড়িতে বসে আছো, বড়রা কেউ আসলে তোমার তুমি চেয়ার থেকে উঠে ওই চেয়ারটাকে বড় বা গুরুজনদের দিয়ে দিলে। কিন্তু তুমি যদি না দাও, তাও কিন্তু তোমাকে শাস্তিমূলক বা অপরাধ হিসেবে বিবেচিত হবে না। সেটা তুমি মানতে পারো, আবার নাও মানতে পারো। এমন কিছু আরও কিছু নিয়ম নীতি রয়েছে যেগুলো খুব একটা কঠোরভাবে মেনে চলা হয় না। কিন্তু লোকনীতি হচ্ছে কিছু নিয়ম রয়েছে সমাজে, যেগুলো তোমাকে অবশ্যই পালনীয় বটে, এবং সেটা গোষ্ঠীর কল্যাণের উদ্দেশ্য বা সমাজের অস্তিত্ব টিকে রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এবং সেই নিয়ম বিধিগুলো তুমি যদি লঙ্ঘন করো, তাহলে তোমাকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তোমাকে শাস্তি প্রদান করা হবে। তারপরে হচ্ছে বিভিন্ন আদর্শ। 4 নম্বর, বিভিন্ন আদর্শ কি বলছে যে আমরা বিভিন্ন মহান ব্যক্তি রয়েছে, তাদের আদর্শে মেনে চলি, যেরকম গান্ধীবাদী, মার্ক্সবাদ। গান্ধীবাদে আমরা বিশ্বাসী যারা, তারা মনে করে যে অহিংসাকে তারা বড় ধর্ম মনে করেন, যে আমরা অহিংসার মাধ্যমেই দেশকে জয় করতে পারি বা কোনো কিছু কাজ করে নিতে পারি। তো আবার কিছু ব্যক্তি রয়েছেন মার্ক্সবাদী, যেখানে দুটো শ্রেণীর কথা মার্ক্স বলেন, বুর্জোয়া আর প্রলেতারিত, যে এক শ্রেণী কিভাবে শোষণ হচ্ছে, এবং মার্ক্স সবসময় সেই নিম্ন শ্রেণীদের বা শ্রমিক শ্রেণীদের সচেতন থাকার জন্য সবসময় বলে থাকেন। তো এই মার্ক্সবাদী কিছু ধারণা এবং সেই মূল্যবোধ থেকে এখানে আমরা পড়লে বুঝতে পারবো যে আদর্শ বলতে বোঝাচ্ছে সমাজ জীবনের সম্পর্কে এমন কিছু আলোচনা বা তথ্য যার দ্বারা সামাজিক বহু সত্যকে বিচার বিশ্লেষণ করা যায়। মতাদর্শগুলি আমাদের যে মতাদর্শ রয়েছে গান্ধীবাদী বা মার্ক্সবাদী, সেগুলি আমাদের নানাবিধ কাজকর্মকে অনুপ্রাণিত করে, আমাদের মনের মধ্যে মূল্যবোধ সরবরাহ করে, হ্যাঁ, আমাদের কাজে মৌখিকতা প্রদান করে এবং জীবনকে অর্থবহ করে তোলে। 5 নম্বর হচ্ছে ধ্যান ধারণা। আমরা বিশেষ কিছু মহান ব্যক্তি রয়েছে যাদের ধ্যান ধারণা বা যাদের বাণী পড়লে আমাদের চিন্তা বা ভাবনায় অনুপ্রাণিত করে। প্রাতঃস্মরণীয় কিছু ব্যক্তি রয়েছে, যেরকম রামকৃষ্ণ, বিবেকানন্দ। তো বিবেকানন্দের একটা বাণী রয়েছে, কি বলেছেন যে জীবে প্রেম করে যে জন, সেই তো সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবকে প্রেম করলেই তুমি জীবের যদি প্রেম করো, তাহলে তুমি কার সেবা করছো? ঈশ্বরের সেবা করছো। তো এই যে বাণী, এই বাণী থেকে সমাজের কি মেসেজ যাবে? এই বাণী হচ্ছে সমাজের প্রেম, সমাজের যে সঙ্গতি বা প্রেম, এবং সমাজকে একটি সুসঙ্গতি পথে এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি করবে। তারপরে হচ্ছে ধর্ম। প্রাচীনকাল থেকে বর্তমান যুগে পর্যন্ত ধর্ম সমাজকে নিয়ন্ত্রণ করছে, এবং ধর্ম একটা শক্তিশালী মাধ্যম, যে মাধ্যমের দ্বারা সমাজের বিশেষ বৃহৎ একটি জনগণ বা সমাজের ব্যক্তিবর্গ সামাজিকভাবে এই ধর্মের দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। এবং ধর্ম কি শেখায়? ধর্ম শেখায় সহানুভূতি, শ্রদ্ধাশীল। ধর্ম ব্যক্তিকে সৎ, অহিংসা হতে শেখায়, যাতে করে এই ধর্ম একটি বড় ভূমিকা পালন করে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বা সমাজকে সুসংগতি এবং সমাজকে সুপথে পরিচালনার ক্ষেত্রে ধর্মের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আজকের মতোই এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।